আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, সব ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সম্মিলিত পরিষদের জুলাই অভ্যুত্থানের কর্মসূচি পালনের ভেন্যু পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে জনগণ, জামায়াত নেতার এমন বক্তব্যের প্রতিবাদে জাহিদ হোসেন বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে তার সিদ্ধান্ত নেবে জনগণ। জুলাইয়ের মধ্যে জুলাই সনদ করতে চায় কমিশন উল্লেখ করে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, যদি কোনো কারণে ব্যর্থ হয় তবে এর দায় সবার, শুধু কমিশনের একার নয়। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 14তম দিনের আলোচনার সূচনায় তিনি এসব কথা বলেন। ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর যথেষ্ট আন্তরিকতা রয়েছে। ইতিমধ্যে কিছু বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে, কিছু বিষয়ে আলোচনা চলছে। বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধন ও সংসদের নারী প্রতিনিধিত্বের বিষয়ে আলোচনা হবে। কিছু কিছু জিনিস আমরা ইতিমধ্যেই একমত হয়েছি, কিছু বিষয়ে আপনারা প্রাথমিক পর্যায়ের আলোচনায় একমত হয়েছেন, আর কিছু নিষ্পত্তিহীন অবস্থায় আছে, এগুলো আমরা আলোচনা করব। আগামী কয়েকদিনের মধ্যে আলোচনায় আমাদেরকে এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা যেন আমাদের প্রত্যেকের দায় এবং দায়িত্ব অনুভব করি এবং আমরা যেন স্মরণ করি যেন আমরা কিভাবে এইখানে এসে উপস্থিত হতে পেরেছি, এই প্রক্রিয়ার মধ্যে কি প্রত্যাশা মানুষের এবং সেই প্রত্যাশা পূরণে আমরা প্রত্যেকেই কে কি ভূমিকা পালন করলাম। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন সহকর্মী শাকিলা করিম, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। শাকিলা, দ্বিকক্ষ বিশিষ্ট আসন ও নারী প্রতিনিধিত্ব নিয়ে রাজনৈতিক দল ও কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত কি হয়েছে আমাদের জানাবেন। ধন্যবাদ সাদিয়া আপনাকে। ঠিক বেলা 11:15 আজকের আলোচনা সভা শুরু হয়েছে, অর্থাৎ কমিশনের আলোচনা সভা শুরু হয়েছে এবং গতকাল অর্থাৎ দ্বিতীয় দফায় 13তম দিনে কিন্তু কোনো রকম ঐক্যমত্য ছাড়াই ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষ হয়েছিল এবং সেখানে একটি বিষয় খুব আলোচিত হয়েছে, সেটি হচ্ছে সংসদে নারীর 100 আসনের বিষয়ে আলোচনা হয়েছে। বেশিরভাগ দলই এ বিষয়ে ঐক্যমত পোষণ করলেও কিন্তু এই কমিশনের যে সহসভাপতি জনাব আলী রিয়াজ রয়েছেন, তিনি কিন্তু বলছেন যে এ বিষয়ে পদ্ধতিগত বেশ কিছু সমস্যা রয়েছে, কিছু জটিলতা রয়েছে এবং এই যে বিষয়টি নিয়ে বলছিলেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত বেশ তুমুল আলোচনা চলছে আমরা এখন পর্যন্ত যতটুকু জানি। এবং আপনি জানেন যে এই আলোচনায় প্রায় 30টি রাজনৈতিক দল থেকে প্রতিনিধিত্ব করা হচ্ছে এবং এই বিষয়ে সারা দিন পরে অর্থাৎ বিকেল 5টায় যে সহসভাপতি রয়েছেন ঐক্যমত্য কমিশনের আলী রিয়াজ, তিনি এ বিষয়ে একটি ব্রিফিং করেন এবং এরপরে কিন্তু জানা যায়। তবে আপনাকে একটু জানিয়ে রাখি, যেহেতু জুলাই মাস চলছে এবং নির্বাচনেরও খুব বেশি দিন বাকি নেই, সেক্ষেত্রে খুব দ্রুত কিন্তু একটি ঐক্যমত্যের পৌঁছানোর কিন্তু বিষয় রয়েছে এবং এটি নিয়ে বেশ তোড়জোড়ও দেখা গেছে যে কমিশনের এই ঐক্যমত্য কমিশনের যারা হর্তাকর্তা রয়েছেন তাদের মধ্যে, তারাও কিন্তু বেশ একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন, কারণ অধিকাংশ রাজনৈতিক দল অধিকাংশ বিষয় ঐক্যমত পোষণ করছেন না। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ একটি কি বলে এটাকে আসলে চিন্তার বিষয়ও কিন্তু বটে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এই কমিশনের যে বৈঠকটি চলছে, এই বৈঠকটি কিন্তু বিটিভি নিউজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং এটির মাধ্যমে কিন্তু আসলে দেখানো হচ্ছে যে সেখানে ভেতরে কি ধরনের কি বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং আমরা আসলে অপেক্ষা করছি। সংবাদ মাধ্যমের কর্মী যারা রয়েছে তারা বিকেল 5টা পর্যন্ত এখানে অপেক্ষা করবে এবং তখন সহসভাপতি আলী রিয়াজ তিনি ব্রিফিং করবেন আনুষ্ঠানিকভাবে আজকে সারাদিনের বিষয় নিয়ে, যে আলোচ্য বিষয় নিয়ে। তো তখন জানাতে পারবো আসলে কি
কি বিষয় আলোচনা হয়েছে, কি বিষয় ঐক্যমত হয়েছে, কি বিষয় ঐক্যমত হয়নি। সাদিয়া। ধন্যবাদ শাকিলা। বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে অর্থনৈতিক খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন দক্ষিণ এশিয়ার নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস চুট। গতকাল রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে গত বছরের জুলাই আন্দোলনের প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটিকে বাংলাদেশের সাথে যুক্ত সকলের জন্য একটি অত্যন্ত মর্মস্পর্শী মুহূর্ত বলে অভিহিত করেন জোহানেস চুট। প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান এবং ভালো স্কুলগুলো সম্পর্কে মূল্যায়ন জানতে চান প্রধান উপদেষ্টা। স্কুলগুলোতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা, স্কুলের অবকাঠামো নারী বান্ধব করা সহ ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির বিষয়েও জোর দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাজধানীর মিডফোর্ডের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দিবাগত রাত 1টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এই নান্নু ভাইরাল ভিডিওর ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা 4 জনের একজন। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট 8 জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে রবিবার সকালে রাজধানী ঢাকায় ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত বুধবার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং ইটের টুকরা দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। পানি কমতে থাকলেও নোয়াখালীতে দুর্ভোগে আছেন মানুষ। বৃষ্টি না থাকায় জেলা শহর মাইজদীতে জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও অনেক সড়ক ও বাসাবাড়ি পানিতে ডুবে আছে। এখনও পানিবন্দী আছে 1.5 লাখ মানুষ। পানি কমার সঙ্গে ফেনীতে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি সহ মাঠের ফসল ও পুকুরের মাছ। বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 4000 ছাড়িয়েছে। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 63 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4023 জনে। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, একদিনে বরগুনা সদর উপজেলায় 45 জন, আমতলিতে 1, বামনায় 4, পাথরঘাটায় 9 এবং তালতলিতে 4 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 175 জন। আর চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই জেলার 34 জন মারা গেছেন। এ বিষয়ে আরও বরগুনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। মনির, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। জি ছাদিয়া, বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু একেবারেই কমছে না। আপনি জেনেছেন যে আজকের বরগুনায় 4000 ছাড়িয়েছে। আমাদের আজকের পর্যন্ত রোগীর সংখ্যা হচ্ছে 4023 জন। এবং এই নিয়ন্ত্রণে কিন্তু প্রশাসন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ যথাযথ নয় বলে বরগুনাবাসী মনে করছে। কেননা ডেঙ্গু যে কারণে ডেঙ্গু রোগী বাড়ছে, সেই ডেঙ্গু নিয়ন্ত্রণে সেই মশা নিধনে কিন্তু কার্যকর তেমন কোনো পদক্ষেপ নেই। দেখা মাত্র শুধুমাত্র কিছু কার্যক্রম তারা মাঝে মাঝে চালায়, কিন্তু এই কার্যকরী পদক্ষেপ না থাকায় বরগুনায় প্রতিদিন এই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এবং আপনি জেনেছেন যে আজকেরও বরগুনায় 175 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যার মধ্যে শুধুমাত্র এই বরগুনা জেনারেল হাসপাতালেই 147 জন আছে। এবং ইতিমধ্যে আমাদের বরগুনার কিন্তু 34 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছে, যার মধ্যে 26 জনের বাড়ি হচ্ছে বরগুনা সদর উপজেলায়। এবং প্রতিদিন এখান থেকে ডেঙ্গুতে যারা অসুস্থ হয়ে পড়ছে, অর্থাৎ এখানে যাদের চিকিৎসা সম্ভব নয়, তাদেরকে কিন্তু বরিশাল বা ঢাকায় রেফার করা হচ্ছে। এবং বরগুনায় এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী
একেবারে যথাযথ চিকিৎসার কিন্তু ব্যবস্থা নেই, শুধুমাত্র নর্মাল চিকিৎসা দেওয়ার সুযোগটা এখানে আছে। কেননা একটু ডেঙ্গু আক্রান্ত রোগীরা যখন বেশি অসুস্থ হয়ে পড়ে তখন তাদের আইসিইউ সহযোগিতা দরকার, তাদের রক্ত দেওয়া দরকার, প্লাটিলেট দেওয়া দরকার, তার কোনো ব্যবস্থাই বরগুনা হাসপাতালে নেই। যে কারণে এখানকার রোগীরা একটু অসুস্থ হলেই এখান থেকে রেফার করতে হয় এবং অনেককে এই রেফার করলে সেখানে যেতেও পারে না। আবার আমরা যেটা দেখেছি যেখান থেকে যে রোগী রেফার করা হয়েছে তার বেশিরভাগই কিন্তু ঢাকা বা বরিশালে মারা গিয়েছে। বরগুনা হাসপাতালে এ পর্যন্ত মাত্র 6 জনের মৃত্যু হয়েছে। তো ধন্যবাদ মনির। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকারের দায়ে ভারতীয় 2টি ফিশিং ট্রলার সহ 34 জেলেকে আটক করেছে নৌবাহিনী। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া থেকে এ ট্রলার দুটি আটক করে নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ। আটক ভারতীয় ট্রলার এফবি ঝড় ও মা মঙ্গলচণ্ডী সহ আটক জেলেদের সোমবার রাতে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে নৌবাহিনী। ট্রলার দুইটিতে থাকা বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত 110 জন। গেল জুনের শেষ দিক থেকে শুরু হওয়া মৌসুমি বর্ষণ ও বন্যায় নিহত হওয়াদের মধ্যে 53 জনই শিশু। সোমবার পাকিস্তানের সরকারি পরিসংখ্যানের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী মৌসুমি বৃষ্টিপাতের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বেশিরভাগ মানুষ মারা গেছেন, বাকিরা মারা গেছেন আকস্মিক বন্যায়। প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে। যে কোনো বিবাদমান ইস্যু নিয়ে আলোচনার জন্য ইরানের কূটনীতির দরজা খোলা রয়েছে। সোমবার দেশটিতে বসবাসরত প্রবাসীদের উদ্দেশ্যে দেয়া এক বার্তায় একথা জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির সরকার সর্বদা শান্তি স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও প্রবাসীদের জানান তিনি। এদিকে শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় ইরান সবসময় প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে। একই দিনে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপে একথা জানান তিনি। ইসলামী প্রজাতন্ত্র ইরান যে কোনো সংঘাতে এড়িয়ে চলতে চাইলেও কেউ জোর করে এটি চাপিয়ে দিলে তা রুখতে দেশটি প্রস্তুত বলেও জানান নাসিরজাদে। ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে আলোচনায় না আসায় রাশিয়ার উপর কঠোর শুল্ক আরোপ করবেন বলেও হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে করা বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র সহ কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম পাঠাবে, আর এসব অস্ত্রের খরচ বহন করবে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তাই পুতিনের শান্তি চুক্তি করতে অস্বীকৃতি মার্কিন প্রেসিডেন্টকে ক্রমশ হতাশ করেছে। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বেলা 3টায়। আসরে এখন পর্যন্ত অপরাজিত পিটার বাটলারের শিষ্যরা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার পর নেপালের বিপক্ষে নাটকীয় জয় পায় বাংলাদেশ। ম্যাচটিকে সামনে রেখে আগের দিন হোটেলে রিকভারি সেশন করেন আফিদা পূজারা। এই ম্যাচেও জয় ছাড়া কিছু ভাবছে না তারা। তবে এই ম্যাচে বাটলারের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে সাগরিকার দলের বাইরে থাকা। আসরে ইতোমধ্যে 4 গোল করা এই স্ট্রাইকার সবশেষ নেপাল ম্যাচে পেয়েছেন লাল কার্ড। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।